আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং মাতৃভাষা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার ছোট্ট একটা আলোচনা শুরু করছি। আমরা কি অবস্থায় আছি? আমরা কি ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়ে এলাম? আমরা কেমন সরকার পেলাম? যেই সরকার এই জনগণের একটা বড় রায়কে উপেক্ষা করে এই সরকার মোটামুটি জোরপূর্বকই এই সরকার গঠন করলো। আরো প্রশ্ন থাকবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে এত আলোচনা কেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন এত আলোচনা? সালাউদ্দিন সাহেব কি তাকে যারা গুম করেছিল তাদের খুঁজে বের করবে? যেই ওয়াকারুজ্জামান প্রোটোকল না মেনেই বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতো এবং কথাবার্তা বলতো, এই লাগামহীনতা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? হাদির হত্যার বিচার হবে না কেন? কেন ইউনূস সাহেবের সরকারেও মুক্তি পেল না নিরপরাধ যে জওয়ানগুলো ছিল বিডিআর, যারা কিনা নিজেদের অফিসের তালা খুলতে পারতো না? তো এই বালের ট্রাক তারা সরাতে পারেনি, বছরকে বছর তাদের দলের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সেই দলকে কেন বাধ্যকতা, কিসের এত বাধ্যকতা? যেই দল তাদেরকে শেষ করে দিতে চাইলো তারাই তাদের তালা খুলে দিতে চাচ্ছে। মণিপুরের সংগ্রাম হঠাৎ কেন বাংলাদেশি নির্বাচন পরপরই শুরু হলো? ডিপ স্টেট কি? এরা কারা? 20,000 কিলোমিটার খাল আর 50 কোটি গাছ। আসলে বাঙালির স্বাধীনতার নিশ্চিত উপায় হচ্ছে মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওর যে শুরুতে যে অংশটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সম্প্রতি একটা নির্বাচন হয়ে গেল। আমরা জানি একটা সুস্থ সুন্দর পরিবেশে সুন্দর অনেকদিন পর একটা বাংলাদেশ মানুষের জনগণের তার অধিকারটা দিতে পেরেছে। এই যে জনগণ নিশ্চিন্ত হয়েছে, মানে একটা হাঁপ ছেড়ে বেঁচেছে। কিভাবে হাঁপ ছেড়ে বেঁচেছে? যে আমাদের যেই বিগত সরকার ছিল, এই যে ইউনূস সাহেবের সরকার, সেই সরকারের আমলে সেই সরকারেরও যেমন একটা তারা অনেক কিছু করতে পারতো না, যে এরকম জনগণ আসলে অনেক কিছুই করতে পারতো না। এখন জনগণ অনেক কিছু করতে পারবে। এখন জনগণ সিন্ডিকেট করতে পারবে, বাজার দামকে উঠানামা করানো সম্ভব, চাঁদাবাজি করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, সেটা হচ্ছে কি আমরা মানে একে অপরের সহনশীলতার মাধ্যমে, অথবা অর্থাৎ হচ্ছে গিয়ে যে আমরা জোরপূর্বক করব না, আমরা মানায় করব। চাঁদাবাজি করতে গেলেও যদি আমাদের সমঝোতার মাধ্যমে হয় সেটা হচ্ছে কি চাঁদা না। তার তার মানে আমরা সমঝোতার মাধ্যমে একে অপরের উপরে অন্যায় করতে পারবো, সহনশীলতার মাধ্যমে একে অপরকে যা খুশি তা করতে পারবো। সেটা হচ্ছে কি আমাদের এই সরকারের আমলে হবে। যার কারণে আমাদের জনগণ, তথাকথিত আমরা জনগণ, আমরা এখন হাত ছেড়ে দিচ্ছি। তবে কি আমরা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়লাম? এটা কেন বলছি এটা আমি আরো কয়েকটা জায়গায় ব্যাখ্যা করবো। শেখ হাসিনা সরকারকে হটানোর মাধ্যমে বাংলাদেশের উপর থেকে ভারতের যে আধিপত্য আমরা মনে করেছিলাম যে আমরা আমাদের উপর থেকে এই ছায়া, কালো ছায়া সরে গিয়েছে, সেই ছায়ার সাথে কি আরো কোনো অন্য ছায়া যোগ হলো? মানে ক্ষমতাধর একটা সরকার দেখতে পাচ্ছি। এটা কি আমরা ভবিষ্যতে এই যে আরেকটা আওয়ামী লীগ বা ফেসিবাদী সরকার হতে যাচ্ছে কিনা বা হতে পারে কিনা, এটা নিয়েও আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। কেননা দিকেই দেখতে পেলাম যে ওনারা যেই ভোটে জয়ী হয়েছে, হ্যাঁ ভোট, সেই ভোটটাকে তারা প্রত্যাখ্যান করেছে। কি ভাবে প্রত্যাখ্যান করেছে? তাদের এই ভোটে মানে আগে থেকেই নির্ধারণ করা ছিল একই দিনে একই ব্যক্তি দুইটা শপথ গ্রহণ করাবেন। একটা হচ্ছে গিয়ে যে সংসদ সদস্যদেরকে শপথ গ্রহণ করাবেন, দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ ভোট যদি জয়ী হয় সে হেই জুলাই সনদকে, সনদের উপর শপথ ব্যাখ্যা পাঠ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা এটাকে নিলেন না, কেন নিলেন না? ওনারা এই পুরনো সংস্কৃতি, যেটা হচ্ছে গিয়ে যে শেখ হাসিনা বারবার বলে যেত আমি সংবিধানের বাইরে কিছু করতে পারবো না, ওনারা বললো যে এটা সংবিধানের মধ্যে নেই, কিন্তু আমরা এটা সংবিধান করতে পারবো না, এটা সংসদেই উত্থাপন করতে হবে। কেন বললো ওনারা? ওনাদের এখন অনেক জোর, তাদের এখন মানে বিশাল একটা পাওয়ার তাদের রয়েছে, তারা অনেক সংখ্যাগরিষ্ঠতায় এই সরকার গঠন করেছে, সেই পাওয়ারের বলে তারা এইটাকে মানে। তো সেই ক্ষেত্রে আমার সকলের কাছে, আপনাদের সকলে যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে একটা প্রশ্ন থাকবে। আপনারা যদি এই প্রশ্নের উত্তর কেউ জানেন আমাকে দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ, যে ওনারা যেহেতু এই সংবিধানের বাইরে যেতে পারেনি, তাহলে কোন সংবিধানের বলে, কোন সংবিধান লেখা ছিল
এই যে গত নির্বাচনটা হয়েছে, এটা কি সংবিধানে থাকার কথা? এটা কি হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল আরো পরে। কথা অনুযায়ী শেখ হাসিনা সরকার নির্বাচন দিবে, তারপর হচ্ছে গিয়ে আপনারা নির্বাচন করে পাশ করে আসবেন। তাহলে আপনাদের এই নির্বাচনী সংবিধানের বাইরে, আপনারা যে জয়ী হয়েছেন এটাও সংবিধানের বাইরে, তাহলে সবকিছুই সংবিধানের বাইরে। আবার আমাদের ফিরে যেতে হবে, শেখ হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানাতে হবে, সেই পুরোনো জায়গা থেকে শুরু করতে হবে আমাদের সংবিধান। যেই কিছুদিন আগেও আমাদের আজকের যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন যে দলটা বিএনপি, তাদের মানে চেয়ারপারসনের বাড়ির সামনে থেকে একটা বালের ট্রাক, সরি দুঃখিত, বালের ট্রাক আমি নিজে বলতে চাইনি, ওনারা ওই সময় একটা স্ক্রলিং এ লেখা ছিল যে খালেদা জিয়ার বাড়ির সামনে বালের ট্রাক। এই যে এরকম মানে একটা বালের ট্রাক তারা সরাতে পারেনি, তারা নিজেদের অফিসে বসে অফিসের কার্যক্রম করতে পারে, পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। সেই সরকারকে এখন কি জিম্মাদারি নিয়ে এসেছেন যে তাদেরকে যারা শেষ করে দিতে চাইলো তাদেরকে তাদের অফিসের তালা খুলে দিতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাইকে অবমূল্যায়ন করতে হবে, জুলাইকে পিছনে ফেলে দিতে হবে, এটাকে মানা যাবে না। মানে এরকম বাধ্যবাধকতা কিসের? তাহলে কি এখনো আমাদের পেছনে সেই যে কালো ছায়া ভারতীয় প্রভাব, এটা থেকে আমরা এখনো কাটিয়ে উঠিনি? আরেকটা জায়গা যদি আমি এখানে অ্যাড করতে চাই, যখন দলের মহাসচিব বাংলাদেশে আসলেন, উনি প্রথমেই যেই ব্যাপারটা ওনার আনুষ্ঠানিকতার মধ্যে রাখলেন সেটা হচ্ছে কি হাদির কবর পরিদর্শন বা কবর জিয়ারত করতে গেলেন। উনি যোদ্ধাদেরকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা বলেছিলেন, যদি এত বছর মানে এই ১.৫ বছর যাবত জুলাই যোদ্ধারা কেউ আসলে এখনো হাসপাতালে নেই, সেই ক্ষেত্রে সেই বিষয়টা ওনার পসপন করতে হয়েছে বা চেঞ্জ করতে হয়েছে। তো যেই জুলাই যোদ্ধা যেই হাদির মানে কবরকে উনি জিয়ারত করতে গেলেন, উনি তো একবারও তাদের বিচারের মানে তাদের যে হত্যার বিচারটা সম্বন্ধে উনি কেউ কখনোই জোরালোভাবে কোনো কথা বলেননি। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু যদি মনে করিয়ে দিতে চাই, আপনারা একটু ভেবে দেখুন তো, যেই ওয়াকার সাহেব তার কোনো নিয়ন্ত্রণ কেউ করতে পারেনি বাংলাদেশে, উনি যখন যেখানে খুশি সেখানে গিয়েছেন, ওনার প্রোটোকল থাকুক বা না থাকুক, উনি সাংবাদিক সম্মেলন করেছেন, উনি বিভিন্ন জায়গায় উনি ওনার মতন করে, যেমন একটা উনি এই দেশের সরকার ছিলেন এরকম একটা ভাব নিয়ে উনি সব সময় সবকিছু করে বেরিয়েছে। সেই ওয়াকার সাহেব এই নির্বাচনের প্রায় ১ মাস আগ থেকে হঠাৎ করে চুপ করে গেলেন কেন? কেউ কি এটা নিয়ে চিন্তা করেছিলেন যে আসলে ওয়াকার সাহেব কোথায় গেলেন? উনি বিদায় একটা ভাষণও দিলেন না কেন? আমি আপনাদেরকে যদি একটু মানে একটা লিংক ধরিয়ে দিই, যে ওয়াকার সাহেব তখন থেকে চুপ করেছেন যখন থেকে বাংলাদেশে তারেক সাহেব এসেছে, এবং ওয়াকার সাহেব তাকে একটি বিশাল বলয়ের মধ্যে একটা সিকিউরিটি দিয়ে গেলেন। যদি এইভাবে চিন্তা করি যে ওয়াকার সাহেব যা যা এখন বলতে চান সেই বলাটা উনি ওই তারেক সাহেবকে দিয়ে বলিয়েছেন, এটা আমার অনুমান, আমার প্রশ্ন, যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন প্লিজ। কারণ এটা আমার স্বাভাবিক চিন্তা হতেই পারে যে কেন তারেক সাহেব আসার পর থেকে ওয়াকার সাহেবের এই ধরনের যে ব্যক্তি মানে চেঞ্জ হয়ে এই দায়িত্বটাকে উনি আরেকজনের কাঁধে দিয়ে দিয়েছেন। তখন আমরা এই সরকারের কাছ থেকে আসলে, আর যে বিচারের কথাটা যেহেতু এখানে উত্থাপন করলাম, আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, যে ইউনূস সরকারের আমলেও কেন এই বিডিআর বিদ্রোহের নামে যেই আসামিগুলোকে, যেই নিরপরাধ আসামিগুলোকে এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে, তাদেরকে কেন মুক্তি দেওয়া হলো না, বা এই বিষয়টাকে নিয়ে কেউ কোনো কথা বললো না? আর ২টা দিন পর হয়তো ২৫ ফেব্রুয়ারিতে আপনারা সেই অফিসারদের কবরে গিয়ে ফুলের তোড়া দিবেন, তাদের বিচার আদকে এই বাংলাদেশে হবে? আচ্ছা, এইটা নিয়ে আমরা আজকে আর আলাপ করবো না, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি কথা বলবো, সেটা নিয়ে আলাদা একটা এপিসোড করবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এখন আরেকটা কথায় আসি, ভারতের যে সেভেন সিস্টার মণিপুরে যে স্বাধীনতা যুদ্ধের মতো শুরু হয়ে গেল, বা তাদের যে এই যে বেড়ে গেল, এটাও ঠিক বাংলাদেশের নির্বাচনের পরপর। এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা কি কোনোভাবে রয়েছে, বা বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পৃক্ততা রয়েছে, বা বাংলাদেশের এই সরকার আসার পেছনে এটার কোনো সংযোগতা রয়েছে? এটাও আমার খুব জানার বিষয়। কেননা
আমি যেহেতু এখানে একটা ডিপ স্টেট নামে একটা নতুন শব্দ আমরা শুনতে পাচ্ছি আমাদের বাংলাদেশের পলিটিক্সে, সেই ডিপ স্টেটটা আসলে কি জিনিস? সেই ডিপ স্টেটে কারা কারা রয়েছে? সেই ডিপ স্টেট আসলে এটা আরেক ধরনের বয়ান আমার কাছে মনে হয়, যে এই নতুন একটা জুজু বুড়ির বয়ান, জুজু ভূতের বয়ান। সেই যে আমাদের কাছে ডিপ স্টেট নিয়ে আসা হলো, সেই ডিপ স্টেটে কারা জড়িত? এই ডিপ স্টেটের কোনো হাত রয়েছে কি এই যে আমাদের এই অঞ্চলের জিও পলিটিক্সটাকে চেঞ্জ করার একটা পরিকল্পনা কি এখানে শুরু হচ্ছে? তো এইটার বিষয়ে আমার আসলে যে বিজ্ঞ যারা রয়েছেন, যারা এই বিষয়গুলোতে আসলে আলোচনা করেন, তারা অবশ্যই আমাকে জানাবেন। যে প্রথমেই যেই কথাটি বলেছিলাম যে আমরা জনগণ কারা, আসলে আমি জনগণ দেখতে পাই না। আমি আজকে যাদের বিরুদ্ধে কথা বলবো বা যাদের আমার কথা যাদের বিরুদ্ধে যাবে, তারা আমাকে জনগণ হিসেবে কখনোই ট্যাগ করবে না। তারা কেউ আমাকে ট্যাগ করবে যে সে আওয়ামী লীগ, তারা কেউ আমাকে ট্যাগ করবে সে ভারতীয় দালাল, তারা কেউ হয়তো আমাকে ট্যাগ করবে সে পাকিস্তানের দালাল। আবার আমার তো এখন দাঁড়িয়ে রয়েছে, যে কেউ আবার ট্যাগ করতে পারে যে নব্য রাজাকার বা জামাতে ইসলামী বা জামাত শিবির। বাট আমার কোশ্চেন হচ্ছে, আমি অ্যাজ এ জনগণ, আমি যদি আমার অধিকার নিয়ে কথা বলি তাহলে আমাকে কোনো না কোনো ট্যাগ খেতে গেল, তো সেইটার পরের কথা। এখন যদি ভাসুরের নাম মুখে আনা হয়, যারা যে এই যে আমরা বলি যাকে ডিপ স্টেট, ভারতীয় আধিপত্য, এই যে এইসব নিয়ে যারা কথা বলবে, তারা হয়তো মানে ওই যে আবরার হয়ে যেতে হবে, হঠাৎ করে তাদের মৃত্যু হতে হবে, হঠাৎ করে তাদের বাসায় রেড পড়তে পারে। এমনও যদি দেখেন যে আমার আমার ভিডিও যে যদিও সেই লেভেলের প্রচারণা হয় না, যদি কোনো একটা ভিডিও তাদের চোখে পড়ে যায় তাহলে হয়তো খুব শীঘ্রই আমার বাসায় র্যাব, পুলিশ বা নানান ধরনের প্রশাসন দিয়ে দেখানো হবে সে একটা বিশাল জঙ্গি ছিল, সে একটা এই ছিল সেই ছিল, তার ঘরে কামান পাওয়া গেছে, তার ঘরে ডাইনোসর পাওয়া গেছে, এগুলি পাওয়া গেছে। তখন আমার পাশের ঘরের যারা বাসিন্দা রয়েছে তারা চিন্তা করবে, সর্বনাশ, ওনাকে তো ভালোই জানতাম, এইরকম বড় মানে টেরর ছিল উনি। আর এই খবরগুলা আসলে কেউ সেরকম ভাবে দেখার বা বোঝার চিন্তাও করে না। এতে আমাদের দেশের জনগণ, আমি তো জনগণ কোথাও দেখতে পাই না। আজকে যেই জনগণ ভোট দিয়েছে, সাহেব একটা জিনিস সুন্দর কথা বলেছে, যে আমাকে যারা ভোট দিয়েছে, যারা অন্য আমাকে ভোট দেয়নি, অন্যজনকে ভোট দিয়েছে, বা যারা ভোটই দিতে আসে, তাদের সকলের আজকে নেতা হচ্ছে, অভিভাবক হচ্ছে তারেক জিয়া সরকার। সেই সুবাদে আমরা সবাই জনগণ, যেই জনগণ আজকে হ্যাঁ ভোটে আমরা আমরা হ্যাঁ ভোটকে জয়ী করেছি, আজকে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরেও কেন হ্যাঁ ভোট এখনো অবহেলায় রয়েছে, এই প্রশ্নটা আমার রয়েছে। যদি কেউ জানেন এই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আচ্ছা, এখন বলি যে এই সরকারের মন্ত্রী পরিষদ কেমন? তখন প্রথমেই প্রশ্ন ওঠে যে এই মন্ত্রী পরিষদ, যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ডক্টর ইউনূসের আমলে যে পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল, ওনার নাম ছিল খলিলুর রহমান। উনি হচ্ছে গিয়ে দুইটা দেশের নাগরিক, একই সাথে বাংলাদেশের নাগরিক এবং একই সাথে আমেরিকার নাগরিক। তো উনি যেহেতু দুইটা দেশের নাগরিক, আমাদের সংবিধান অনুযায়ী একটা দেশের মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে মানে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করে কিভাবে ভাবলেন? তাহলে যদি এই হয় তাদের বক্তব্য, তবে সালাউদ্দিন সাহেব এখন কেন কোনো কথা বলছেন? এখন তাদের দলের মন্ত্রী পরিষদই ওনাকে এই যে সেম জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দিতে হলো। ইভেন বাংলাদেশে যে চিফ সিকিউরিটি, যেইখানে উনি এই দলের কোনো একজন সদস্য না, একজন এমপিও না, কিছুই না, তারপরে কেন ওনাকে এই দায়িত্বটা দেওয়া হলো, এটা আমার কাছে বিশেষ একটা প্রশ্ন। এটা সম্বন্ধে যদি কেউ জানা থাকেন তবে বলবেন। তো আমি ধারণা করতে পারি যে এই যে আমাদেরকে ডিপ স্টেটের কথা শোনানো হয়, এই ডিপ স্টেটের যে আমি বলে জিজ্ঞেস করেছিলাম ডিপ স্টেট কারা, এই ডিপ স্টেটের একটা অংশ হচ্ছে উনি। এটা আমার মতামত। এখন আমার মতামত আপনাদের
নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো মানে আমাকে তুষ্ট করার জন্য, আমাকে জানার জন্য, আমাকে জ্ঞান দেওয়ার জন্য, আমাকে সন্তুষ্ট করার মতন কোনো উত্তর আপনাদেরকে থাকে, অবশ্যই আমাকে দিবেন প্লিজ, বা কোনো ভিডিও লিংক হলেও দিবেন, সমস্যা নেই। তো এই যে ভদ্রলোক এখন এত বড় দায়িত্ব পেলেন, কিন্তু একটা জনগণের কাছ থেকে মানে একটা মানে একজন আমাদের বিরোধী দল বা আমাদের যে সুচিন্তক লোকেরা, যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, তারাও তো এটা নিয়ে কোনো আলোচনা করছে না। কারণ কারণ ওই সেই জুজুবুরি ডিপ স্টেট, কথা বললে গুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু। এখন হচ্ছে গিয়ে যে এই সরকারের কাছ থেকে আমরা আর কি কি পাবো। প্রথম কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার গুমের বিচার করবেন? আপনি কি আপনাকে যারা গুম করেছিল সেই আহ, কলা কৌশলীদের খুঁজে বের করবেন, তাদের কি বিচারের আওতায় আনবেন? হোক আপনি সবচেয়ে বড় মহান একজন মানুষ, যেহেতু আপনি মহান একজন মানুষ, হয়তো তাদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন রাষ্ট্রের এমন একটা দায়িত্বে আছেন, যেখানে আপনার উপর প্রত্যেকটা নাগরিকের ভরসা থাকতে হবে যে উনি আমাকে রক্ষা করবেন সমস্যা, সমাজের নানা সমস্যা থেকে এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে রক্ষা করবে। এই যে এই ভরসাটা আমি যখন ওনার উপর রাখবো, কখন রাখবো? যখন যদি আমি দেখতে পাই যে উনি তার নিজের যেই গুম খুনের যে বিচারটা, ওনাকে যে অত্যাচার করা হয়েছিল সেই বিচারেই উনি রাখতে পারছেন না, সেই সেইটার সন্ধানই উনি করতে পারছেন না, তাহলে ওনার উপরে কি আসলে রাষ্ট্রের জনগণ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্ত্রীর উপর দায়িত্ব রাখতে পারবেন? এটা আমার প্রশ্ন। আপনি কি মনে করছেন এটা নিয়ে? সেই বিষয়ে আমার মতামত জানাবেন। এই সালাউদ্দিন সাহেব আজকে যখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন, আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এখন মানে তারা এখন ভীত স্বতঃস্ফূর্ত। হয়তো আপনার সাথে যা ঘটেছে এরকম আমাদের সাথে ঘটতে পারে। কারণ এই নাটকগুলো আমরা অনেক দেখেছি। সাধারণ মানুষ যখন প্রশ্ন করা শুরু করে তখন তাদেরকে ঢঙ্গি নানান ট্যাগ দিয়ে তাদেরকে সরিয়ে ফেলা হয়, তাদেরকে বিলীন করা হয়। আসলে বাংলাদেশের মানুষের মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে মৃত্যু। সেটা আপনাদের এই ঘুম খুনের মাধ্যমে হোক, অথবা স্বাভাবিক জীবনযাত্রায় হোক, অথবা একজন আততায়ের গুলিতে হোক হাতির মতো, অথবা একজন অস্ত্রধারী সন্ত্রাসীর হাতে, সেই মৃত্যু ছাড়া বাঙালিদের কোথাও কোনোভাবে আমি মুক্তি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একমাত্র নিশ্চিত উপায়। এখন আরেকটা জিনিস আমি প্রশ্ন করেছিলাম যে যে বাংলাদেশের পাশে যে সেভেন সিস্টার রয়েছে, আজকে ডিপ স্টেটের যে এদিকে চোখ রয়েছে, সেটার কোনো সংযুক্ততা রয়েছে কিনা? যদি কারো উত্তর জানা থাকে অবশ্যই আমাকে জানান প্লিজ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশের এই যে নতুন সরকারের কাছ থেকে আমরা কি পাবো? নতুন সরকার যখন থেকে এসেছে তখন তো বাংলাদেশের জনগণ একটা স্বস্তিতে রয়েছে। কিরকম স্বস্তিতে রয়েছে? যে আগের সরকার অনেক কিছু করতে পারেনি, সিন্ডিকেট করতে পারেনি, আগের সরকার চাঁদাবাজি করতে সমস্যা ছিল। এখন বাংলাদেশের মানুষ সমঝোতার মাধ্যমে সবকিছু করতে পারবে। চাঁদাবাজি করতে পারবে সমঝোতার মাধ্যমে, সিন্ডিকেট করতে পারবে সমঝোতার মাধ্যমে। তো বাংলাদেশের মানুষ এখন মানে উভয় পক্ষই সন্তুষ্ট, কেননা এখন সমঝোতা হবে। তো সেটা নিয়ে আর কোনো আলোচনা করার বিষয় নাই। এখন হচ্ছে গিয়ে প্রশ্ন যে এই সরকার আমাদের কি দিবে, তাদের দায়বদ্ধতা কি? তো এর মধ্যে অলরেডি আপনারা পেয়ে গেছেন আশা করি। বলেছিল যে চিটাগাংকে বাণিজ্য রাজধানী করা হবে। চিটাগাংবাসী আলহামদুলিল্লাহ বাণিজ্য রাজধানীতে বাস করছে। কুমিল্লাবাসী বলতে পারবেন না যে আপনাদের ইপিজেড নাই। তো আরো এরকম অনেক কিছুই দেওয়ার কথা ছিল, যেগুলো হচ্ছে অর্ধেকের বেশি আসলে পূরণ হয়ে গেছে। বাকি আছে 20,000 কিলোমিটার খাল কাটা। জমি থাকুক না থাকুক ভাই, বাংলাদেশের বুক চিরে এখন 20,000 কিলোমিটার খাল কাটা হবে নতুন করে। বাংলাদেশের নদী যেগুলি ছিল এগুলি ভরাট হয়ে গেছে, এগুলি দখল হয়ে গেছে, এগুলি উদ্ধারের নামে আমাদের কোনো পরিকল্পনাই নাই। আমরা এখন নতুন করে 20,000 কিলোমিটার খাল কাটবো কেন? সেখানে আমরা কুমির চাষ করবো। এরপর কি পাবো? আমাদের বাংলাদেশ হবে অ্যামাজনের মতো। না, যে ইন্টারনেটের যে অ্যামাজন তা না কিন্তু ভাই, পৃথিবীর বড় একটা বন ভূমি, তা আপনারা জানেন।
উনি একটা বক্তব্য বলে বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আর আপনি আরেকটা বলেছেন, আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। তার মধ্যে এই গাছ নিয়ে আরেকটা কথা আমার আসলে আপনাদের সামনে আজকে শেয়ার না করেই পারছি না। পার্বত্য আরোহী মুসা ইব্রাহিমের নাম শুনেছেন নিশ্চয়ই। তো এই মুসা ইব্রাহিম আমার কাছের একজন বন্ধু। তো এটা বন্ধুত্ব আসলে সে পাহাড়ে ওঠার আগে থেকেই তার সাথে আমার বন্ধুত্ব। সে যখন ঢাকা ভার্সিটিতে আইআর বিভাগে লেখাপড়া করছিল তখনই তার সাথে আমার বন্ধুত্ব হয়। তো কুমিল্লার একটা নামকরা কলেজ, কুমিল্লা বোর্ডের মধ্যে সবসময় আশ্রয় থাকে এরকম একটা কলেজ, তারা সবসময় নবীন বরণের সময় এমন এমন কিছু পার্সন এখানে নিয়ে যায়, তারা ছাত্রদেরকে উদ্দীপনা যোগায়। সেই রকম কিছু কিছু পার্সনদেরকে তারা ইনভাইট করে তাদের নবীন বরণ অনুষ্ঠানে। এরকম একটা অনুষ্ঠানে তারা মুসা ইব্রাহিম তখন পাহাড় জয় করেছে, এভারেস্ট জয় করেছে, তখন মুসা ইব্রাহিমকে যেন প্রধান অতিথি হিসেবে এখানে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমি তার বন্ধু, সেই সুবাদে সেই দায়িত্বটা আমার উপর পড়ে। আমি মুসার কাছে চলে গেলাম, মুসাকে বললাম যে ভাই এরকম এরকম একটা প্রোগ্রাম আছে, নবীন বরণ অনুষ্ঠান, তারা তোমাকে ইনভাইট করতে চায়, তুই এখানে যেতে হবে। তো তোর কি কি মানে দাবি আছে বা কি? সে আমাকে বললো কি যে আমি ওখানে গাছ লাগাতে চাই এবং প্রত্যেকটা গাছ নিম গাছ হতে হবে। কতগুলো গাছ? 5,000 গাছ তাকে লাগাতে হবে, সবগুলো নিম গাছ। তা আমি আসলে তখন এই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম যে ভাই উনি তো এইটা এটা চাচ্ছে, এটা কিভাবে করা সম্ভব? তো উনি বললো যে গাছের কোনো সমস্যা নাই, গাছ সমস্যা হচ্ছে গাছটা লাগাবো কোথায়। আসলে সব জায়গায় গাছ আছে এবং কুমিল্লার ওই অংশটার মধ্যে আসলে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। বললো যে ভাই তাহলে এই যে ক্ষেতের পাশে যে আলটা থাকে সেখানে লাগানো সম্ভব না? তো বললো যে ভাই মানুষ তো মারবে, কারণ এখানে গাছ লাগাইলে গাছের পাতা পড়বে, পাতা পড়ে ক্ষেতের সমস্যা হবে, ছায়ার কারণে ফসলের সমস্যা হবে। তাহলে ভাই এখন করণীয়? তা আমি এই প্রবলেম গুলো নিয়ে আসলে মুসার সাথে কথা বললাম। এখানে যে প্রায় 700-800 যে স্টুডেন্ট রয়েছে, আমরা যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে মানে এই গাছটা হাতে তুলে দিই, সে বাসায় গিয়ে নিজের আঙিনায় লাগাবে এবং বলবে যে এই গাছটা আমাকে মুসা ইব্রাহিম দিয়েছে এবং সেই গাছটাকে সে যত্ন করে লালন করবে। এটা কেমন? তো এটাতে সে প্লেসড হলো, ঠিক আছে, রাজি হলো, ঠিক আছে, সমস্যা নেই। তা আমরা অনুষ্ঠানের দিন গেলাম। মুসা ইব্রাহিম সেই কলেজে একটি ঘোষণা করলো, সারা বাংলাদেশে আমি 15 কোটি মানুষের জন্য 15 কোটি গাছ লাগাবো, সবগুলো গাছ হবে এই নিম গাছ। এই গাছ লাগানোর যে আনুষ্ঠানিকতা, এটা আমি এই সোনার বাংলা কলেজ থেকে উদ্বোধন ঘোষণা করছি। যদিও পরবর্তীতে সে বড় মানুষের বড় কাজ তো, বা উঁচু লেভেলের মানুষ, পাহাড় জয় করেছে, পাহাড়ের উপরে উঠেছে, তাদের মন মানসিকতা তো আরো উদার। তখন নাকি ঢাকা ভার্সিটিতে ও একটা অনুষ্ঠান করার সুযোগ হয়েছে তার, তখন গিয়ে সেখানেও কিন্তু একই বক্তব্য দিয়েছে যে গাছ লাগানোর উদ্বোধন সেখান থেকেও শুরু করেছে। যাদেরকে নায়ক ভাবি তাদের কর্মকাণ্ড হয়। তো যাই হোক, আমরা গাছ গাছ লাগিয়ে এই আমার বন্ধু মুসা এবং আমাদের জাতির নায়ক, এখন আমাদের দেশের নায়ক তারেক জিয়ার স্বপ্ন পূরণে আমরা সফলতার সাথে হাত লাগাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।